দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। মেয়র পদে ইশরাক হোসেনের শপথে হাইকোর্টের সম্মতি, আন্দোলনের 48 ঘন্টা স্থগিত। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। আন্দোলনের কারণে দিনভর রাজধানীতে তীব্র যানজট, নগরবাসীর ভোগান্তি চরমে। সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনে বিএনপির ইশরাক, অভিযোগ এনসিপির। আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দর্শক, এ পর্যায়ে পুরো আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আইনগত কোনো বাধা নেই। আজ নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। তবে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর ইশরাকের শপথ ঠেকাতে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন এক ব্যক্তি। বুধবার রিটের শুনানি শেষ হলেও আদেশের সময় নির্ধারণ করা হয় বৃহস্পতিবার। এই উপলক্ষে হাইকোর্টের নিরাপত্তায় মোতায়েন করা হয় সেনাবাহিনী। রিটটি কার্যতালিকায় উঠলেও তা সরাসরি খারিজ করে দেয় বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আইনজীবীরা গণমাধ্যমকে জানান, রিট খারিজের বিষয়ে আদালত বলেছে, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। এই মামলায় ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ আপিল করেনি, আর তৃতীয় পক্ষের রিট করার সুযোগ নেই। ইশরাক হোসেনের আইনজীবীরা জানান, রিট খারিজ হওয়ায় ইশরাকের শপথ গ্রহণে কোনো বাধা নেই। এখন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে। আইনি প্রক্রিয়া ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে আদালত অবমাননার শামিল হবে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় 2020 সালে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ইশরাক হোসেনের শপথ নিয়ে গড়িমসির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে পদত্যাগের জন্য 48 ঘন্টা সময় দিয়েছেন বিএনপির এই নেতা। আর ওই সময় পর্যন্ত তিনি আন্দোলন স্থগিত করেছেন। ইশরাকের অনুসারীরা বলছেন, শপথ নিয়ে ষড়যন্ত্র হলে কঠোর জবাব দেওয়া হবে। টানা 8 দিন আন্দোলনের পর বৃহস্পতিবার বিজয়ীর বেশে রাজধানীর কাকরাইলে আসেন ইশরাক হোসেন। শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মীদের সাথে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে এই বিএনপি নেতার শপথ পড়ানো ঠেকাতে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। সেই খবরে উচ্ছ্বসিত ইশরাক হোসেনের অনুসারীরা। আন্দোলনকারীরা বলেন, আদালতে তারা ন্যায় বিচার পেয়েছেন, তবে মেয়রের শপথ নিয়ে গড়িমসি সহ্য করা হবে না। আমাদের নির্ধারিত রায় হওয়ার পরে যদি এইটি রায় নিয়ে কোনো গড়িমসি করে এই সরকার, আমাদের দল, সাধারণ নাগরিক, ঢাকাবাসী প্রয়োজনে এক দফার আন্দোলনেতে যাবে। যেহেতু তার মেয়াদ খুব শর্ট, অনতিবিলম্বে তাকে শপথ নিয়ে তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সেবা করার সুযোগ দেবে। বিকেল 4টার দিকে আন্দোলন আপাতত স্থগিত করেন আদালত ঘোষিত ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেন। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা
পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। শপথ নিয়ে টালবাহানার অভিযোগে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির এই নেতা। বর্তমান সরকারের ভেতরে যেই 2 জন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আমার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের কারণে জনভোগান্তির জন্য নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন ইশরাক হোসেন। যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, রাস্তাঘাট চলাচল সহ নগর ভবনে যে সেবা কাজ কিছুটা ব্যাহত হয়েছে, সেটার জন্য আমাদের নেতা দেশটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে নগরবাসীর কাছে আমি করজোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আন্দোলন স্থগিতের পর কাকরাইলের রাস্তায় যান চলাচল শুরু হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই আজও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যানবাহন চলাচল বিঘ্নিত হয়, দুর্ভোগে পড়েন নগরবাসী। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বেলা 11:15 থেকে তুমুল বৃষ্টির মধ্যেই শাহবাগে জড়ো হতে শুরু করেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী। ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শাহবাগ মোড়ের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোর রোগী ও তাদের স্বজনরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং কর্মজীবীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই যে আমাদের অনেক কষ্ট, ঠিক আছে, অনেক কষ্ট আমাদের, ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। আমরা আন্দোলন কখনো রাস্তা বন্ধ করে সমর্থন করি না। আন্দোলন হবে রাস্তার বাইরে, জনগণের দুর্ভোগ দিয়ে আন্দোলন। এটা আসলে কোনো সরকারের আমলে আমরা এটা করতে পছন্দ করি না। এই যে সকালে আমরা মিরপুর থেকে আসছি, 8টা বাজে ছাড়ে আসছি, এই গাড়ি কিন্তু আবার মিরপুর থেকে ঘুরে আসার কথা, এখন এখানে কি করব। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা উল্লেখ করে ছাত্রদল নেতারা বলেন, সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, তারা এর সুষ্ঠু বিচার চান। তদন্তের মাধ্যমে আমার ভাই সাম্য হত্যার যে হত্যাকারী যারা, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সাম্য হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। 8 দিন অতিবাহিত হওয়ার পরও এটি আমরা কার্যকরভাবে দেখতে পাইনি, সেজন্য আমরা অবশ্যই আমাদের কর্মসূচি অব্যাহত রেখেছি এবং আমরা কিন্তু সময় দিচ্ছি তাদেরকে। যারা খুনি তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা ছাত্রদল আরো বৃহত্তর কর্মসূচি যাব। গত 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। রাত 12টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর 2টি গুরুত্বপূর্ণ জায়গায় আন্দোলনের অবস্থানের কারণে নগরের ট্রাফিক ব্যবস্থায় চাপ পড়েছে, ভেঙে পড়েছে পুরো কাঠামো, দুর্ভোগে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ সহ অফিসগামীরা। রাজধানীর বিভিন্ন সড়কে কয়েকদিন ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। এতে করে বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা গেছে। ঢাকার 2টি গুরুত্বপূর্ণ সড়কে আন্দোলনকারীদের অবরোধের প্রভাব পড়ে যান চলাচলে। সেই সঙ্গে বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার ও মতিঝিল জুড়ে তীব্র যানজট তৈরি হয়। যানবাহন পেতে দেরি হওয়ায় এবং যানজটে পড়ে অনেকে সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি। ঘন্টার পর ঘন্টা জ্যাম ছাড়িয়ে গন্তব্যে ছুটে চলা মানুষের চোখে মুখে ছিল বিরক্তি আর ক্লান্তির ছাপ। আবার অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। আমার সময় আইতে লাগছে 4 ঘন্টা, আর এখন কবে যাবো কোনো ঠিক নাই। আমগো ভোগান্তি থাকেই, আমগো পরিবহন শ্রমিকের কোনো ভোগান্তি শেষ নাই। গাড়িতে অনেক অসুস্থ যাত্রী আছে, অনেক সমস্যা হচ্ছে, অথচ রাস্তাগুলো ছাড়তেছে না, আমরা অনেক ঝামেলাতে আছি। যানজটের বিষয়ে কর্তব্যরত এ ট্রাফিক কর্মকর্তা জানান, তারা গাড়ির চাপ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমাদের সবাই ডিপার্টমেন্ট আছে, আমরা আশা করছি ফুল ইফোর্ট নিয়ে আমরা কাজ করতে পারবো।
সড়ক অবরোধের মতো জনদুর্ভোগের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান রাজধানীবাসী। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলন করে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকারের কিছু কর্মকাণ্ডে মনে হয় কোনো একটি রাজনৈতিক মহলের ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা। সংবাদ সম্মেলনে বিতর্কিত সদস্যদের উপদেষ্টা পরিষদ থেকে বাদ দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে এই দলটি। যারা যারা বিতর্কিত তাদেরকে বাদ দিয়ে আমাকে সেদিকে যেতে হবে, কারণ আমি এটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা। সুতরাং যাদের সম্বন্ধে বিতর্ক আছে তাদেরকে বাদ দিয়ে কেয়ারটেকার মোডের দিকে যেতে হবে, সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপি আরেকটি ১-১১ সৃষ্টি করতে চায়। দলটির নেতা ইশরাক হোসেন সরকারকে বিপদে ফেলতেই আন্দোলন করছেন, এমনই অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে তারা এমন অভিযোগ করেছেন। এতে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন। সংগঠনটির নেতারা বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে ছাত্রদের পছন্দের 2 উপদেষ্টার পদত্যাগের দাবি তুলে জুলাইকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। 21 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে জনগণকে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই মেয়র কিছু না, আসলে সরকার নাকি নির্বাচনের জন্য ধারাই করছে, সেটা প্রমাণ করার জন্য নাকি তিনি এই আন্দোলনটা করেছেন। তো ঢাকাবাসীকে জিম্মি করে, 2 কোটি মানুষকে জিম্মি করে তার এই নাটক সাধনের জনগণের সাথে মশকরা করার কে অধিকার দিয়েছে, সেই প্রশ্ন আমরা আন্দোলনের কাছে রেখে যেতে চাই। ভাইয়েরা আমার, ইলেকশন করার দরকার কি? প্রত্যেকবার আমাদের 24-এর যে আমি আর ডামি ইলেকশন, সেই ইলেকশনে যারা পরাজিত হয়েছিলেন তাদেরকে আইনের মাধ্যমে ধরে এনে রিট করে আবার বসিয়ে দিলেই তো হয়। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছে জুলাই ঐক্য। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, জুলাই ঐক্যের বিক্ষোভের এই মুহূর্তের অবস্থা আপনি কেমন দেখছেন? আজ রাত 10:30টায় আসলে এই প্রতিবাদ মিছিলটি শুরু হয়। জুলাই ঐক্যের বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলটি তারা আয়োজন করে এবং রাজু ভাস্কর্য থেকে শুরু করে তারা শাহবাগ মোড় হয়ে আবার রাজু ভাস্কর্যে এসে আসলে তাদের প্রতিবাদ মিছিলটি শেষ করে এবং তারপরে তারা এখানে একটি বিক্ষোভ সমাবেশ এখনো চলছে দেখতে পাচ্ছেন। এবং এখানে তারা আসলে জানিয়েছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে যে রক্তের উপর দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই প্রতিষ্ঠিত সরকার কিন্তু এখনো তাদের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণে ব্যর্থ হয়েছে এবং এই সরকারে জুলাই যে শহীদ এবং নিহত পরিবার রয়েছে তাদের পুনর্বাসন এবং আওয়ামী লীগের বিচার এবং জুলাই প্রোক্লেমেশনের মাধ্যমে আসলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে এই সরকার ব্যর্থ হয়েছে, এমনটি আসলে তারা বলছে। এবং এখানে যারা কথা বলছে জুলাই ঐক্যের প্রতিনিধিরা এখানে বক্তব্য দিচ্ছেন একে একে এবং তারা কিন্তু এই সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের একটি চেষ্টা চালাচ্ছে, এমনটি তারা অভিযোগ করছেন এখন পর্যন্ত আমরা তাই শুনেছি। এবং এই তাদের যে চেষ্টা, এই চেষ্টা কোনোভাবেই তারা সফল হতে দেবে না, এমনটি তারা বলছেন। এবং প্রয়োজন হলে জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে আবারও সেই রকম একটি গণ অভ্যুত্থানের জন্য এই জুলাই ঐক্য প্রস্তুত রয়েছে, এমনটি তারা বার্তা দিচ্ছেন। এবং বর্তমান যে সরকার রয়েছে, উপদেষ্টা পরিষদ রয়েছে, হুঁশিয়ারি করে দিচ্ছেন বরাবরের মতোই যে এই জুলাই প্রোক্লেমেশন বা জুলাইয়ের যে চেতনা তাকে যদি ব্যর্থ করার কোনো ষড়যন্ত্র করা হয় তা রুখে দেওয়ার জন্য আবারও জুলাই ঐক্য মাঠে থাকবে, প্রয়োজন হলে আবারও জুলাই অভ্যুত্থান নেমে আসবে, এমনটি তারা বলছেন। রুবায়েত, এই ছিল রাজু ভাস্কর্য থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ মেহেদি হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন। আগের বিভাজনমূলক বক্তব্য ও শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আজ এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়। অন্তর্বর্তীকালীন সরকারে আর একদিন থাকলেও অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চান তিনি।
এদিকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি ঐক্য প্রয়োজন। অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে লিখেছেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক থেকে জামাতের আমির এই আহ্বান জানিয়েছেন। রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন নাহিদ ইসলাম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্ত সংস্থাকে গ্রেপ্তারি ক্ষমতা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার মতো গুরুতর অপরাধের মামলার আসামিদের গ্রেপ্তার প্রক্রিয়া সহজ হবে। এখন থেকে তদন্ত সংস্থা নিজস্ব উদ্যোগে বা আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারবে। বিভিন্ন সীমান্ত দিয়ে বুধবার রাতে অন্তত ৭৮ জনকে পুশ ইন করেছে বিএসএফ। বিজিবির টহল দল এদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই বাংলাদেশি সহ অজ্ঞাতদের পুশ ইন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোর ৪টায় কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং ৭ শিশু রয়েছে। কুমিল্লা ৬০ বিজিবি টহল দল তাদের আটক করে থানায় নিয়ে যায়। তাদের তথ্য, তারা আলটিমেটলি কোথাকার নাগরিক, কোথায় তাদের জন্মস্থান, এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং ডকুমেন্টসের ভিত্তিতে আমরা এগুলো যাচাই করছি। যাচাই অন্তে আসলে বলা যাবে যে তাদের বিষয়ে আইনগত পরবর্তী পদক্ষেপটা কি হবে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দুটি সীমান্ত দিয়ে বুধবার দিবাগত রাতে পুশ ইন করে বিএসএফ। পুশিনের শিকার ২০ জনকে আটক করে থানায় নিয়েছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৭ শিশু, ১১ জন নারী ও ২ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি খুলনা, নড়াইল ও যশোর জেলায়। বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার ভোরে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত পথে ৬টি পরিবারের ২৪ জনকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ৫ জন ও ১৩ শিশু রয়েছে। এদের সবার বাড়ি কুড়িগ্রামে। এদিকে পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ শিশু। দীপ্ত, বার্তাকক্ষ। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আজ ছুটিতে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আবুল হাসান মৃধার সই করা এক অফিস আদেশে কথা জানানো হয়। এতে আরও বলা হচ্ছে, জসিমউদ্দিন ছুটিতে যাওয়ায় রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দৈনন্দিন কার্য সম্পাদন করবেন। রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল কেবল টিভি ব্রডকাস্ট অ্যান্ড কমিউনিকেশন এক্সিবিশন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে এই আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই মেলা শুরু হয়। মেলায় বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা, স্টারলিংকের বিভিন্ন ডিভাইস ও সেবা নিয়ে আলোচনা করা হয়েছে। মেলায় স্টারলিং কর্নারে স্টারলিং নেট এক্সপিরিয়েন্সের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা স্টারলিংকের ইন্টারনেট সেবা ব্যবহার করে দেখতে পারছেন। আয়োজকরা জানান, এমন মেলায় অংশগ্রহণ করার জন্য আগে দেশের বাইরে যেতে হতো রিটেলারদের।
দর্শনার্থীদের জন্য এই মেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকবে, চলবে 24 মে পর্যন্ত। আমাদের ইন্ডাস্ট্রির যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমরা আজকে আইএসপি বা কেবল টিভি কাউকে আমরা আলাদা করে দেখছি না, কারণ প্রযুক্তির উন্নয়নের স্বার্থে আমাদের একসাথে পথ চলতে হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহতের ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 30 বছর বয়সী ওই ব্যক্তির নাম ইলিয়াস রদ্রিগেজ। আটকের সময় তিনি ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বুধবার স্থানীয় সময় রাত 9:15 দিকে ওয়াশিংটন ডিসির একটি ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলার শিকার হন ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাসে কাজ করা এক দম্পতি। এই ঘটনাকে ইহুদি বিরোধী সন্ত্রাসবাদের জঘন্য কাজ বলে অভিহিত করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের কোনো ম্যাচই একাদশের সুযোগ পাননি সৌম্য সরকার। ধারণা করা হচ্ছিল তৃতীয় শেষ টি-20তে তাকে দেখা যেতে পারে। দর্শক, এই সংবাদের সঙ্গেই শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। মেয়র পদে ইশরাক হোসেনের শপথে হাইকোর্টের সম্মতি, আন্দোলন 48 ঘন্টা স্থগিত। আন্দোলনের কারণে দিনভর রাজধানীতে তীব্র যানজট, নগরবাসীর ভোগান্তি চরমে। সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনে বিএনপির ইশরাক, অভিযোগ এনসিপির। আসামি গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।